চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফের জামা নিয়ে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ফুরফুরা শরীফ বরাবরই রাজনীতির কেন্দ্রে। পশ্চিমবঙ্গে তৃণমূলে ক্ষমতার প্রবেশে অনেকখানি অবদান রয়েছে ফুরফুরা শরীফের। তিনি বলেন, কথা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে আপনি যাচ্ছেন, হঠাৎ করে এতদিন পর, তাও আবার ইফতার করতে যাওয়া, এইসব নিয়ে প্রশ্ন তো উঠবে। দেখুন, ফুরফুরা শরীফ একটা পীঠস্থান, সেখানে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়। আমি নিজেও গেছি, সেখানকার তোহাসের দিকে আমাকে ডেকেছিল, আমি গেছি, রেলমন্ত্রী থাকা অবস্থায় গেছি। মমতা ব্যানার্জি কথা দিয়েছিল ফুরফুরা শরীফ দিয়ে ট্রেন চালাবে, চালায়নি। ভোট হয়ে গেছে, মমতা ব্যানার্জি ভুলে যায়, যেমন ভুলে যায়, সেটাও ভুলে গেছিল। সেই ফুরফুরা শরীফের ট্রেন যোগাযোগের জন্য তারা আমাকে বলেছিল। আমি তখন বলেছিলাম, আপনার জমি জোগাড় করে দিন, ট্রেন যোগাযোগের দায়িত্ব কংগ্রেস সরকার নেবে। তা ফুরফুরা শরীফ বরাবরই রাজনীতির কেন্দ্রে, কারণ এর আগে এই ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকিরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষমতায় যে প্রবেশ, সেখানটা অনেক বড় অবদান রেখেছিল ফুরফুরা শরীফ, বিশেষ করে তোহা সিদ্দিকির তরফ থেকে। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের মস্তদে বসার পিছনে ফুরফুরা শরীফের অবদান অনস্বীকার্য। সেই ফুরফুরা শরীফে কেউ গেলে আমাদের কোনো আপত্তিত কারণ থাকতে পারে না, কিন্তু কথা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে যাচ্ছে। হঠাৎ করে এতদিন পর ফুরফুরা শরীফে যাওয়া, তাও আবার ইফতার করতে যাওয়া, এইসব মিলিয়ে প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠছে এই কারণে, এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে, তাই প্রশ্ন উঠছে। আমরাও তুলছি প্রস্তাবটা, যে আপনি 100 বার দুর্গাপুজোয় আপনি মায়ের চোখও এঁকে দেন, শুনেছি আমরা, চণ্ডীপাঠ করেন, আবার বলেন, আবার দুধের গরুর লাত খাবার কথাও বলেন, সবই করেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এতই ধর্মনিরপেক্ষ হন, দুর্গাপূজায় চাঁদা দিলেন মণ্ডপে মণ্ডপে, আমি এই রমজানের মাসে আপনার কাছে কিছু দাবি করেছিলাম, 5 থেকে 6টা দাবি, কোনোদিন তার কোনো উত্তরই দিলেন না। দাবি করেছিলাম যে ঈদগাহগুলোতে আলোর ব্যবস্থা হোক, সস্তায় খেজুর, শুকনো ফল, সুজি বিতরণ করার ব্যবস্থা করা হোক, ইমাম মুয়াজ্জিনদের বোনাস বাড়ানো হোক। আপনি কোনো উত্তরই দিলেন না। ফুরফুরা শরীফে গিয়ে কি করছেন, ম্যানেজ করছেন, আমরা জানি এটা কি। আপনি ইফতার করেন আমাদের জানা আছে। আপনার এই নাটক দেখতে দেখতে বাংলা মানুষ পরিশ্রান্ত। কখনো ঈদের দিনে আপনি কাতারে দাঁড়িয়ে যান, নামাজ পড়তে লেগে যান, পড়তে কেউ খারাপ বলছেন আপনাকে, কোনো অন্যায় বলছে না, কিন্তু আপনার নকল করে নিজেকে একটা সমাজের কাছে তাদের লোক সাজার যে নাটক, সেইটার আমি বিরোধিতা করছি। আপনি এ বাংলায় মুসলমানদের জন্য কি করেছেন বলুন, আপনি নিজে বলুন। 10,000 মাদ্রাসা করে দিয়ে বলেছেন, করেছেন? করেননি। মুসলিম যেগুলো ডোমিনেটেড ডিস্ট্রিক্ট, সেখানটায় আলাদা করে অর্থ আসে দিল্লি থেকে কংগ্রেস সরকারের পরিকল্পনা অনুযায়ী, সাচার কমিটি, রঙ্গনাথ মিশ্র কমিটির পর কংগ্রেস সরকার যে সমস্ত জেলাগুলোতে, যে সমস্ত ব্লকগুলোতে মুসলমান প্রধান এলাকা, সেখানে জন্য আলাদা করে ডেভেলপমেন্টাল ফান্ড ব্যবহার করে, হিসাব আছে। এই পশ্চিমবঙ্গে 1,48,200টা ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো লুট হয়ে যাচ্ছে, তা নিয়ে কোনো ভাবনা আছে? কোনদিন বলেছেন কিছু? আপনি যে বিধানসভায় বসেন তার ভাড়া 100 টাকা, সেটা ওয়াকফ সম্পত্তি, বলেছেন কিছু? আপনি মুসলমান সমাজের জন্য ভালো কাজ করুন, হিন্দু সমাজের জন্য ভালো কাজ করুন। আমরা সমগ্র মানুষের উন্নয়ন চাই বাংলা, কিন্তু আপনি উন্নয়নের কথা তো বলছেন না, তাদের ভালো মন্দ নিয়ে বলছেন না, তাদের ধর্মকে নিয়ে সুশ্রী দিয়ে বারবার করে কখনো হিন্দু সাজেন, কখনো মুসলমান সাজেন। এই ঢপবাজি কতদিন চলবে? আপনার এই ঢপবাজিগুলোতেই আমাদের আপত্তি। আপনি ভালো করে পুজো করুন মন দিয়ে, তাহলে আপনি পাপ করতে পারবেন না। আপনি ভালো করে নামাজ পড়ুন, তাহলে আপনি পাপ করতে পারবেন না। যদি প্রকৃত অর্থে ভগবানের পুজো করেন, আপনার দ্বারা পাপ হবে না।
প্রকৃততে যদি আল্লাহ তাআলার আপনি ইবাদত করেন আপনার পাপ হবে না, কিন্তু আপনি তো করেন না, কারণ পাপ করেই আপনার ক্ষমতায় টিকে থাকতে হবে। এখানকার যে সরকার, তারা ঋণ মকুব করে ভারতবর্ষের কয়েকটা পরিবারকে, আর গরিব মানুষ যদি ঋণ নেয় আর সে যদি সময় মতো ঋণ শোধ করতে না পারে, তাহলে তার বাড়িতে হামলা করার সব ব্যবস্থা আছে। তার জমি ক্রোক করে নেওয়া হয়, গৃহ ক্রোক করে নেওয়া হয়, তার কাছে এজেন্সি যায় টাকা আদায়ের জন্য, তাকে সুইসাইড করতে হয়। ভারতবর্ষের লক্ষ লক্ষ কৃষককে তার জন্য সুইসাইড করতে হয়। ঘন্টায় ঘন্টায় কৃষকের আত্মহত্যার কাহিনী এই ভারতবর্ষে ছড়িয়ে আছে। কিন্তু এ সরকার মূলত ভারতবর্ষের কয়েকটা পরিবারের সরকার। ক্রোনি ক্যাপিটালিজম একটা কথা আছে ভারতবর্ষে, যারা সরকারি মদতে, সরকারি সাহায্যে যারা বড় লোক হয়েছে, ধনী হয়েছে। তাই আজকে ভারতবর্ষে যে সম্পদ, সেই সম্পদ সমস্ত চলে যাচ্ছে সেই সমস্ত একটা অংশের মানুষের কাছে, যারা কিছু পরিবার, মনে করুন 1% পরিবারের হাতে ভারতবর্ষের আজকে 42% সম্পদ। আর ভারতবর্ষে 70 থেকে 80% মানুষের হাতে ভারতবর্ষের মাত্র কয়েক শতাংশ সম্পদ। এই যে ইনইকুয়ালিটি, অসমতা, এই অসমতা ভারতবর্ষকে পিছিয়ে রাখছে। আজকে ভারতবর্ষ জুড়ে এই অসমতা বাড়ছে, সেটা আমরা বলছি না, বিশ্বের সমস্ত আর্থিক সংস্থা সেটা বলছে। নির্মলা সীতারামন তার কথাটাও এটা বলে দিল। এটা ঋণ মকুব একটা আছে, এটা রাইট অফ করা আছে। আর কি এই সরকার এখনো বলছে না? আমি যখন পিএসসি চেয়ারম্যান ছিলাম, আমি বারবার করে দাবি করেছিলাম যে ভারতবর্ষে যারা যারা সব থেকে বড় ডিফল্টার, সব থেকে বড় যারা ঋণ নিয়ে ঋণ শোধ করেনি, বড় বড় যারা মাথা, সেই রকমের অন্তত 100 জনের তালিকা দেওয়া হোক এবং তাদের ঋণের পরিমাণটা জানানো হোক। আমরা ভারতবর্ষের পার্লামেন্টেও দাবি করেছি, পিএসসির চেয়ারম্যান হিসেবে দাবি করেছি, আজ দিনেও দেয়। সরকার এখানটায় বাঁচাতে যায় কাকে? গুটি কয়েক ধনী পরিবারকে। তাই আর্থিক অসমতা ভারতবর্ষে বাড়ছে। এক পরিবারের মানুষের হাতে, বলছি তো, প্রায় 42% সম্পদ 1% মানুষের হাতে। এবার ভাবুন, বটম যারা আছে, নিচে যারা আছে, তাদের হাতে কিছু নেই, তাদের মাথা পিছু রোজগার কমে যাচ্ছে। আর ভারতবর্ষে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বাড়ছে। ভারতবর্ষে বিলিয়নিয়ারদের সংখ্যা 5% করে বাড়ছে। আর কারণটা কি? ভারতবর্ষে কিছু পরিবার লুট করছে, টাকা লুট করছে, ধরা পড়লে পালাচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন দ্বীপে তাদের দর্শন পাওয়া যাচ্ছে। সেই সমস্ত মহাপুরুষরা ঘুরে বেড়াচ্ছে দেশ লুট করে। আমি সে কথাটা বলতে গেছিলাম পার্লামেন্টে, তাই জন্য পার্লামেন্ট থেকেই আমাকে বার করে দেওয়া হয়েছে।